কমরেড জ্যোতি বসু ভারতের কমিউনিস্ট আন্দোলনের একজন কিংবদন্তি নেতা। তিনি পরিণত বয়সে 2010 সালে 17ই জানুয়ারি আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু আমরা তার প্রয়াণ দিবসে কিছু কর্মসূচি নিয়েছি, বিশেষ করে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে। জন্মদিনে অনুষ্ঠান করি, মৃত্যু দিনেও কিছু অনুষ্ঠান করি এই নামে, কারণ আমাদের পার্টিতে কমরেড মুজফফর আহমেদ ছাড়া কারোর জন্মদিন বা মৃত্যুদিন আনুষ্ঠানিকভাবে পালন করা হয় না, ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে যারা যা করে করে। এখন এই জ্যোতি বসুর নামেই তার দীর্ঘ যে রাজনৈতিক জীবন, তাকে ঘিরে বিভিন্ন বিষয়, সমাজ, দেশের মানুষের অবস্থা, অর্থনীতি, রাজনীতি সব কিছুই আমরা একটু ফিরে দেখতে চাই এবং আগামী দিনকে আরও ভালো করার লক্ষ্যে কর্মসূচি নিয়ে পথ চলতে চাই। তাই ঠিক হয়েছে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে আমরা একটা কমপ্লেক্স করব। কমপ্লেক্সের জন্য আমরা জমি নিয়েছি অনেক আগেই, এবং তারপর দীর্ঘদিন কাজ শুরু করা যায়নি, পরে কাজ আমরা শুরু করেছি। বলা যায় গত বছর আমরা এই কাজের সূত্রপাত করি জ্যোতি বসু নগর, যেটা নিউ টাউন, সেখানে আমাদের 5 একর জমিকে ঘিরে একটা প্রাথমিক কাজ শুরু করি। ফেজ ওয়াইজ হবে, কারণ মুখ্যভাবে 4টে ফেজে হবে। প্রথম ফেজের যে কাজটা শুরু হয়েছে গত বছর, তার উদ্বোধন করেছিলেন তৎকালীন পার্টির সম্পাদক সদ্য প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি। এবার সেই প্রথম ফেজের কাজের একতলা তৈরি হয়ে গেছে, দোতলা সেখানে তার পিলার উঠেছে, ছাদটা এখনো হয়নি। হ্যাঁ, ছাদ হয়ে গেছে, দোতলার ছাদ হয়ে গেছে। এখন 3 তলার পিলার উঠেছে, ছাদ এখনো ওঠেনি, ছাদ এখনো হয়নি। আমরা এর উদ্বোধন করতে চাই, কাজটা শুরু করতে চাই, কারণ ডেটা কালেকশন করা, রিসার্চের কাজের প্রাথমিক কাজগুলো সম্পন্ন করা, তার জন্য আমরা যে মনোগ্রাফ দুটো করেছি এবং তাতে অর্থনীতির অবস্থা, দেশের মানুষের জীবন মানের অবস্থা, শিক্ষার অবস্থা, সেসব বিষয় সম্বন্ধে যেরকম তুলে ধরা হয়েছে, একই সঙ্গে আমরা যে কাজটা করতে চাই তা হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যে নানান দিক আছে, সেই দিকগুলো সত্যিকারের বৈষম্যের সমাজ ব্যবস্থায় যেভাবে থাকে তার সবার কাছে সমানভাবে জানাও থাকে না, সবটা তুলে ধরতে চাই। সেই কাজ করার লক্ষ্যেই এই প্রথম ফেজের প্রথম কাজটা যে সম্পন্ন হয়েছে তার আমরা উদ্বোধন করতে চাই। 17ই জানুয়ারি আমাদের প্রয়াত নেতা জ্যোতি বসুর মৃত্যুবার্ষিকী। প্রত্যেক বছরই 17ই জানুয়ারি নানান কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়, শ্রদ্ধা জানানো হয়। আমরা এর মধ্যে আপনারা জানেন
আপনাদের সবার সহযোগিতা নিয়ে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ, জ্যোতি বসু কেন্দ্র সংক্ষেপে আমরা তৈরি করছি। কমরেড বিমান বসুর সভাপতিত্বে যে ট্রাস্ট আছে জ্যোতি বসুর নামে, তারা এই কাজটা করছেন, আমরা সবাই সহযোগিতা করছি। নানান জনে এগিয়ে এসছেন এবং সাফল্য হচ্ছে এটাই। গত বছর কমরেড সীতারাম ইয়েচুরি, আজকে যিনি আমাদের মধ্যে নেই, তিনি এই দিনেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং 1 বছরের মধ্যে আমাদের প্রথম বাড়িটি সেটা সম্পূর্ণ হলো এবং ক্যাম্পাসটার একটা অংশ ডেভেলপ করা গেল। কমরেড জ্যোতি বসু, যাকে বাংলার মানুষ, বাংলার বাইরের মানুষ জ্যোতিবাবু বলে চেনে, শুধু আমাদের দেশে নয়, দেশের বাইরেও তার যথেষ্ট পরিচিতি ছিল। এবং আমার খালি মনে আছে ডক্টর অশোক মিত্র একবার বলেছিলেন যে জ্যোতিবাবু এরকম একজন ব্যক্তিত্ব যার নিয়ে আলাদা করে গবেষণা করা দরকার। জ্যোতি বসু, যিনি লন্ডনে গেছিলেন ব্যারিস্টার হওয়ার জন্য, তিনি কী করে কমিউনিস্ট হয়ে ফিরে এলেন দেশে, সেই জন্যে তাঁর অবদান, সেটা আমরা তখনই ভেবেছিলাম যে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যে সেগুলোকে সুরক্ষিত করবার জন্য। এবং সেই জন্য জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডি অ্যান্ড রিসার্চ এটা গঠন করা হয়। কমরেড জ্যোতি বসু শুধুমাত্র আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর, তিনি একজন নেতা ছিলেন না, দীর্ঘদিন পলিট ব্যুরো সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন এবং পশ্চিমবঙ্গের দীর্ঘ 20 বছরের উপরে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং তাঁর মুখ্যমন্ত্রিত্বের সময়ে যে যুগান্তকারী ভূমিকা, সেই যুগান্তকারী ভূমিকার আমাদের চিরস্মরণীয় হয়ে আছে এবং আজকের দিনেও তা সমানভাবে প্রাসঙ্গিক। যে একটা বহুত্ববাদী ব্যবস্থায় গণতন্ত্রকে একেবারে ভূমিস্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার যে কাজ, সরকার এবং প্রশাসনের যে বিকেন্দ্রীকৃত দৃষ্টিভঙ্গি, ওনার কথাতেই যে রাইটার্স বিল্ডিংয়ে বসে নয়, পশ্চিমবঙ্গে প্রথম বামফ্রন্ট সরকার, তার মুখ্যমন্ত্রী কর্ণধার হিসেবে তিনি এই কথাই বলেছিলেন যে আমাদের এই সরকার জনগণের পরামর্শ নিয়ে, বিভিন্ন গণসংগঠনের পরামর্শ নিয়ে এই সরকার চলবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেই পরামর্শগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক অভিনব পদক্ষেপ। এবং প্রশাসনিকভাবেও উন্নয়নকে বিকেন্দ্রীকৃত করার ক্ষেত্রে প্রথম যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার উদ্ভাবক এবং যে পঞ্চায়েত ব্যবস্থা দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ছিল, সেই পঞ্চায়েতি ব্যবস্থাকে সচল করে গ্রামের উন্নয়নে জনগণের অংশগ্রহণ এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রামীণ সমাজে যে গণতন্ত্রের নতুন যে পরিসর, সেই পরিসর তৈরি হয় ওনার সময়ে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার জনক এবং নাগরিকদেরও ভোটাধিকারের প্রশ্নে সেই দলযুক্ত, দল ভিত্তিক এই যে পঞ্চায়েতি ব্যবস্থা বা নগরপালিকা, সেই ব্যবস্থার মধ্যে দলভিত্তিক যে নির্বাচনী অংশগ্রহণ করেই সেটা সার্থকভাবে তার রূপায়িত হতে পারে, তা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। জ্যোতিবাবুর যে বিরাট প্রভাব আমাদের সবার উপরে, কয়েকটা জিনিস শুধু তার যে সারাংশটুকু আমি বলবো। একটা হলো যে বামফ্রন্ট তৈরি হলো তো অনেককে নিয়ে, নানা মনির নানা মত, তার মধ্যে একটা সামঞ্জস্য করে
সবাইকে একসঙ্গে রেখে আবার বামফ্রন্টের যে প্রকৃত অভিমুখ হওয়া দরকার, যেটা কমিউনিস্ট পার্টির যে অভিমুখ, সেই কমিউনিস্ট পার্টির অভিমুখটাকে সেই বামফ্রন্টের মধ্যে সেটাকে বজায় রাখা, এই যে কঠিন কাজটা, এই অভিমুখটা যে বজায় রাখা গিয়েছিল বামফ্রন্ট, একটা বামফ্রন্ট সরকার তার জোরটা কোথায় পড়বে, সে কোন কাজগুলোতে অগ্রাধিকার দেবে, এইটা যে তিনি এতগুলো দলকে নিয়ে একত্র করে করতে পেরেছিলেন, এটা আমার মনে হয় না যে আর কেউ পারত বলে। যেটা উনি বলেছিলেন যে রাইটার্স থেকে আমরা রাজ্য চালাবো না, সেটাকে সত্যি সত্যি কাজে করা তো খুব মুশকিল, বিশেষ করে যেখানে এতগুলো দলের এতজন মন্ত্রী রয়েছে। কিন্তু সেটা তো আমরা দেখেছি যে তিনি করতে পেরেছিলেন, এবং এই যে আলাপ আলোচনার মধ্য দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একই সময়ে নিজের যে বক্তব্যটা সেটাকে তার সারবত্তাটাকে বজায় রেখে চলা, এটা যে কি কঠিন কাজ তিনি করেছিলেন সেটা আমরা হয়তো এখন বুঝতে পারবো না। আর দ্বিতীয় যে জিনিসটা বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল, যেটাতে জ্যোতিবাবুর নেতৃত্বেই সেটা হতে পেরেছিল, সেটা হলো যে রাজ্যের কোনো পরিকাঠামো ছিল না, একেবারে অনেক পিছনে ছিল আমাদের রাজ্য সব ব্যাপারেই, তার যে অন্তত কতগুলো দিক, বিশেষ করে আমার যেটা মনে হয়েছে যেগুলো নাকি মানব কল্যাণের দিক, যেগুলো সেখানে যে পরিকাঠামোগুলো তৈরি হলো, পঞ্চায়েতের পরিকাঠামো, শিক্ষার পরিকাঠামো, স্বাস্থ্যের পরিকাঠামো, সব জায়গাতে খুব, বামফ্রন্টের বাজেট তো খুব সীমিত ছিল, টাকা পয়সা তো সরকারের হাতে খুবই কম ছিল, কিন্তু সে সমস্তটাকে মেনে নিয়ে সমস্ত দেশের মধ্যে একটা রাজ্যে বামফ্রন্ট সরকার সে কত দূরই বা যাবে আমরা তো সবাই জানতাম। তার মধ্যে এই যে পঞ্চায়েতের পরিকাঠামোটা তৈরি করা হলো, পঞ্চায়েতের নির্বাচনগুলো শুধু করা নয়, তার মধ্যে মানুষকে টেনে, ওই যে রাইটার্স থেকে আমরা কাজ করব না, এই কথাটাকে যে সত্যে পরিণত করা হলো, বাস্তবে পরিণত করা হলো। শিক্ষার ক্ষেত্রে কতটা গণতন্ত্রীকরণ, শিক্ষার যে ম্যানেজমেন্ট, শিক্ষার যে তার যে প্রশাসন, সেই প্রশাসনিক দিকটাকে কতখানি তার গণতন্ত্রীকরণ করা, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ সবসময় এগিয়ে থেকেছে। যেগুলো নাকি সাংবিধানিক অধিকারের বিষয়, সেখানে বামফ্রন্ট সরকারের যতই না কেন তার টাকা পয়সার কমতি থাকুক, সে কিন্তু এই পরিকাঠামোগুলো তৈরি করেছিল, যেগুলো আমরা আজকে সমস্ত একেবারে নষ্ট হয়ে যেতে দেখছি। আর আরেকটা জিনিস যেটা মস্ত বড় কাজ, যেটা জ্যোতিবাবু তাঁর সহকর্মীদের নিয়ে করতে পেরেছিলেন, সেটা হলো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রাজ্যের যে মর্যাদা সেটাকে রক্ষা করা। আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি যে বলল যে ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা মানব না, পরদিন থেকে সেটা পুরো দস্তুর বা তার আগে থেকেই, মানে এনইপি চালু হওয়ার আগে থেকেই এনইপির জিনিসগুলো আমাদের রাজ্যে চালু হওয়ার শুরু হয়ে গেছে। শিক্ষার বেসরকারিকরণ, শিক্ষার খরচ বেড়ে যাওয়া, যাতে নাকি সাধারণ মানুষ শিক্ষা পেতে পারবে না, এই অবস্থা তো আমরা আজকে দেখছি। কিন্তু এতে তো রাজ্যের যে মর্যাদা সেটা তো বজায় থাকছে না। এই যে জিনিসটা, এইটা যে মাথা উঁচু করে রাখতে পেরেছিল বামফ্রন্ট সরকার, সেটা জ্যোতিবাবু ছিলেন বলেই পেরেছিল। হওয়া উচিত। উনি খুব অ্যাপ্রিসিয়েট করলেন, এবং তারপর জ্যোতিবাবু বিলেত থেকে আসবার পর ওনাকে বলাতে উনি বললেন প্রত্যেকটা মিটিং রাজভবনেই হবে, টু বি প্রিসাইডেড বাই দ্য গভর্নর। প্রত্যেকটা মিটিংয়ে আমি যাব। হি অ্যাটেন্ডেড all the meetings
একটাও মিস করতেন না। উনি বলেছিলেন যে আমি সমস্ত মিটিং অ্যাটেন্ড করবো, আর রাজভবনে সব মিটিং হয়। তা সেটা হয়ে গেল। তার তখন ছিলেন ওর মাধব মেনন। মাধব মেননের নাম আপনি জানেন নিশ্চয়। মাধব মেননকে ইনভাইট করা হলো। মাধব মেনন বললেন যে আমি ফ্ল্যাট করেছি ব্যাঙ্গালোরে, আমি এখন যেতে পারবো না। জ্যোতিবাবু বসে, আমি বললাম ওল্ডেস্ট স্টেটসম্যান, তাকে আপনি এরকমভাবে ডিক্লাইন করছেন। আমি থাকতে রাজি হয়ে গেল এবং সব পাবলিক মিটিংয়ে বলতেন যে গভর্নরই আমাকে থাকবার জায়গা দিয়েছে। আমার রাজভবনে ওকে রাখা হয়েছে এবং জ্যোতিবাবু এটাকে খুব সাপোর্ট দিয়েছিলেন। এটা হয়তো আপনার কাজে লাগতে পারে না, এই এডুকেশনাল ফিল্ডে ওর খুব ইন্টারেস্ট ছিল। উনি এটা করবার জন্য খুব আগ্রহ দেখিয়েছিলেন, প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করেন। কলকাতা বস্তি উন্নয়ন প্রকল্প বলে একটি প্রকল্প হয়, তার আগে ক্যালকাটা আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট হয়, একটা ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায়, একটা ব্রিটিশ অ্যাসিস্ট্যান্সে। এতে আমাদের এটা প্র্যাকটিক্যাল হওয়ার প্রয়োজন আছে। জানেন যে আপনি চিৎকার করলেও প্রত্যেকটি বস্তিতে আপনি 4 জন করে ডাক্তার প্লেস করতে পারবেন না, আপনারা তো ডাক্তার নেই। আর যারা চিকিৎসক, যারা নার্স, তাদেরও একটা আয়ের ব্যাপার রয়েছে। কমিউনিটি হেলথ ওয়ার্কার বলে একটি কর্মীদের শ্রেণী সেই সময় তৈরি করা হয় 80s and 90s-এ। কিছু স্থানীয় মহিলারা যারা বস্তিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রসূতি মা, তাদের চিকিৎসা করা, যারা সংক্রামক রোগীতে ভুগছে তাদের চিকিৎসা করা, ছোট ছোট বাচ্চাদের চিকিৎসা করা, তার প্রাথমিক জিনিসগুলো করবে। আর যাদের চিকিৎসকের সাথে যাওয়ার দরকার তার জন্য কতগুলো এক্সটেন্ডেড স্পেশালিস্ট আউট পেশেন্ট ডিপার্টমেন্ট বলা হতো, কয়েকটি ওই ডাক্তার যেখানে থাকবে সেগুলি বস্তিতে বস্তিতে করা হয়, কি কয়েকটা বস্তি মিলিয়ে করা হয়। এই মহিলারা কেউ ডাক্তার না, এদের প্রাথমিক হেলথের একটা ট্রেনিং হতো। খুব ইন্টারেস্টিং। পরবর্তী সময় বিশ্ব ব্যাংকের রিভিউতেই দেখা যায় যে শুধুমাত্র 14টা অসুখ তখন আইডেন্টিফাইড হয়েছিল, যে এই 14টা অসুখে, সহজ অসুখ মানে ক্যান্সার, সেরিব্রাল অ্যাটাক, এইসব অসুখ না, পেটের অসুখ, ম্যালেরিয়া, এনিমিয়া, বাচ্চাদের কাশি, নাইট ব্লাইন্ডনেস, 14টা খুব প্রাথমিক অসুখ চিহ্নিত হয়েছিল। এই কমিউনিটি হেলথ ওয়ার্কাররা গিয়ে এই রোগে যারা ভুগছেন ডাক্তার নির্দেশিত উপায়ে তাদের ওষুধ দিতেন এবং প্রসূতি মাদের স্বাস্থ্যের অগ্রগতি জানবার জন্য একটা করে কার্ড ইস্যু করা হয়েছিল। ওই প্রত্যেক সপ্তাহে কমিউনিটি বেসড ওয়ার্কার যাবেন, মায়ের স্বাস্থ্যের ব্যাপারটা লিখবেন, সেই কার্ডটা থাকবে। পরবর্তী সময়ে, অর্থাৎ আমি বলতে যাচ্ছি মূল স্তম্ভটা ছিল ডাক্তার কিন্তু নয়, অত সংখ্যক ডাক্তার আমাদের নেই। ওই বস্তিরই
প্রশিক্ষণপ্রাপ্ত কিছু মহিলা। পরবর্তীকালে দেখা যায় যে এই কমিউনিটি বেসড হেলথ ওয়ার্কারের প্রাথমিক স্তরে অসুখগুলো চিহ্নিত করা এবং কিছু চিকিৎসক নির্দেশিত ওষুধ দেওয়ার ফলে প্রায় 78% মরবিডিটি কমে যায় বস্তি এলাকায়। হঠাৎ একটা খবর এলো আমার কাছে যে কান্দি থেকে যে মুসলিম বিয়ে গানের দলটা আসার কথা ছিল তাদেরকে গায়ের মৌলবীরা আটকে দিয়েছে। এরকম বেসারাম বেপর্দা হয়ে বেগানা লোকেদের সামনে গিয়ে গান টান গাওয়া চলবে না। সর্বনাশ, একটা ভালো আইটেম নষ্ট হলো। হলো তো হলো, আর কি করা যাবে। হঠাৎ একটা বাস রাত্রি 10:30 বেজে গেছে, এসে দাঁড়ালো। প্রথমেই এক বৃদ্ধা নামলেন, তারপরে ডাকলেন অন্য মেয়েদের। এখন ওখানকার লোকাল অপারেটর আমরা চিনতো কান্দির, উনি একটা মেয়েদের যে গানের দল বিয়ে বাড়িতে গায়ে সব ওই অঞ্চলে গিয়ে আর দাদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসেন। আমরা গিয়ে বলছি আপনারা এসেছেন। উনি মুর্শিদাবাদের সে নিজস্ব ডায়লগ, সে আমি পারবো না, আসবো না। জ্যোতি বাবা ডেকেছে আমাদের, ডাকা আমার জ্যোতি বাবার ডাকা। জ্যোতি বাবা আমাদের ছেলে, জ্যোতি বাবা আমাদের বাবা, জ্যোতি বাবা আমাদের ছেলে, জ্যোতি বাবা আমাদের বাবা। জ্যোতি বাবা ডেকেছে, আমরা আসবো না? আমরা আসবো, গান করবো, কে আটকে দেখি। দাদিমা সমস্ত গায়ের যে অল্প বয়সী মেয়ে বউ যারা গান টান করতেন তার সঙ্গে সকলকে নিয়ে বাস দাঁড়িয়েছিল, বর্ষাদেবী বাস, সোজা উঠে চললেন। কাল ফিরে গিয়ে দেখা যাবে ওদের সাথে, তখন কি করা যাবে। এখন তো চল, এটা বলছি। উনি যে প্রথমে বলেছিলাম যে বৃহস্পতিবার দিন উনি, এটা একটা ইম্পর্টেন্ট, ওটা প্রথমে কিছু লিখিত কোশ্চেন থাকে, তো 20টা 22টা 25টা থাকে। তো আমরা জানতাম 1 2 3 10 15-এর বেশি কিছুতেই যাবে না। কাজে ডিপার্টমেন্ট থেকে 15টা 20 সবকটা কোশ্চেনের উত্তর, তারপর সম্ভাব্য কোশ্চেন তার উত্তর, সেগুলো করে দেওয়া হতো। করে দেওয়ার পর এই ফাইলগুলো আমার কাছে লাস্টে ওই বিশেষ করে চিফ সেক্রেটারি এবং ইন্ডাস্ট্রি সেক্রেটারি, এই দুজন সেক্রেটারি বেশি হতো। ওরা বুধবার দিন জ্যোতিবাবুর কাছে একবার এসে একটা মিটিং করতেন, আমি থাকতাম, আর ওই রেসপেক্টিভ দপ্তরের সেক্রেটারি আসতেন, যারা তৈরি অ্যান্সারগুলো তৈরি করে দিয়েছেন আর কি। জ্যোতিবাবু সেগুলো দেখতেন, তারপর ওদেরকে কিছু প্রশ্ন করতেন, তারপর আমি সেইগুলো করে দিতাম, তারপর ওদের সাথে বসে ফাইনাল রিপ্লাইটা করে দিতাম। সেই ফাইলগুলো আমি রাত্রিবেলা জ্যোতিবাবুর বাড়ি পাঠিয়ে দিতাম। আর আমার কাছে একটা নোট থাকতো, জ্যোতিবাবু হয়তো বাইরে গেছেন, রাত 10টা 10:30টায় ফিরেছেন, আমি অপেক্ষা করতাম জ্যোতিবাবু আমাকে ফোন করবেনি। আমাকে ফোন করতেন যে এইটা কি হলো বুঝলাম না, আমি যেটুকু জানার আমি জবাব দিতাম। তারপর যে সকালবেলা 10টার সময় আবার ফোন করছি, তুমি তো যাবে অ্যাসেম্বলিতে? মানে হ্যাঁ, তাহলে তুমি আমার কাছে এসো, একসঙ্গে যাবো। এর সঙ্গে আমি অ্যাসেম্বলিতে যেতাম। তারপর সেখানে 11টার আগে 5-10 মিনিট অফিসারদের নিয়ে বসে আরেকটা আলোচনা হতো। তারপর জ্যোতিবাবু অ্যাসেম্বলিতে ঢুকে যেতে আমাদের ঠিক তার পেছনে একটা ওই অফিসার গ্যালারি থাকতো, সেইখানে হোম সেক্রেটারি, আমি, তারপর ইন্ডাস্ট্রি সেক্রেটারি, এরকম যাদের ইয়ে হতো, কখনো এডুকেশন সেক্রেটারিও যেত, কারণ উনি 100 এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন, তারা যেত। এবং প্রত্যেকে আমরা রেডি থাকতাম, যদি কেউ কিছু জিজ্ঞেস করতে, যদি ও জিজ্ঞেস করতে সাপ্লিমেন্টারি কোশ্চেনে কিছু, আমরা আগের থেকে রেডি করে দিয়ে দিতাম। এইগুলো এইভাবে উনি করতেন। তারপরে কলিগ অ্যাটেনশন ইত্যাদি। তারপর যদি ওই ফার্দার কোনো আলোচনা হয়, ইয়ের পরে লাঞ্চ ইয়ের ওই কোশ্চেন আওয়ারের পরে ইয়ে থাকে আর কি, জ্যোতিবাবু থাকতেন। এবং ওনার দপ্তরের বাজেট উনি নিজে পেশ করতেন। ধরুন একটা টাইমে 1987 সালে উনি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের মিনিস্টার, উনি হোম ডিপার্টমেন্টের মিনিস্টার, উনি ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ডিপার্টমেন্টের মিনিস্টার, আমার যেগুলো মনে আছে বলছি, উনি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার, উনি হাউজিং ডিপার্টমেন্টের মিনিস্টার, এতগুলো দপ্তরের মন্ত্রী ছিলেন।
সবগুলি দপ্তরের বাজেট উনি পেশ করেছেন এবং সবগুলি বাজেটের ডিবেট হয়েছে, উনি শুনেছেন, তারপর তার রিপ্লাই দিয়েছেন। এটা আর কি, এই যে এইভাবে এবং অ্যাসেম্বলি চলাকালীন রাজ্যের বাইরে না যাওয়া এবং কোশ্চেন শহর থেকে বাইরে, অর্থাৎ যাতে বৃহস্পতিবার দিন উনি অবশ্যই অ্যাসেম্বলি অ্যাটেন্ড করতে পারেন। এখন যদি আপনি খোঁজ নেন যে জ্যোতিবাবু তার 23 বছরের ইয়েতে হয়তো 5টা কোশ্চেন আওয়ারের ডেট উনি পারেননি, পরের দিন বা অন্য একটা দিনে চেয়েছেন, এরকম করছেন, তাও উনি মিস করেননি। আর ওই এখন বছরে কতদিন অ্যাসেম্বলি সেশন হয় এবং মুখ্যমন্ত্রী কটা কোশ্চেন আওয়ার অ্যাটেন্ড করেন, এ বিষয়ে যে বক্তব্যটা, যে দৃষ্টিভঙ্গিটা, সে অত্যন্ত পরিষ্কার। উনি বলতেন, আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো অবিকৃতভাবে লেখা হোক, তারপর আমার সে বক্তব্য সম্পর্কে বা আমাদের কোনো সরকারি প্রকল্প সম্পর্কে যা সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের যা বক্তব্য তা তারা অত্যন্ত মানে সংবাদপত্রের স্বাধীনতা যেটা, সেটা মন্তব্য করুক, কটু সমালোচনাও করুক, তাতে আমাদের উপকারী হবে। কিন্তু আমাদের বক্তব্যটা যেন অবিকৃত, অবজেক্টিভ রিপ্রেজেন্টেশন যাতে হয়। 50-এর দশকে আমাদের বোধ, বুদ্ধি, জ্ঞান, অভিজ্ঞতার মধ্যে প্রবেশ করছে আর কি। সেই সময় কমিউনিস্ট পার্টির যে রাজনীতি আমরা প্রত্যক্ষ করছি সেটা বেআইনি রাজনীতি থেকে একটা আইনি পথে, পার্লামেন্টারি পথে প্রবেশ করা এবং পার্লামেন্টারি পথের মধ্যে তার নিজস্ব ভূমিকা কমিউনিস্ট পার্টি, অবিভক্ত কমিউনিস্ট পার্টি তখনও সেইটি গ্রহণ করছেন এবং তার পুরো ভাগে যে নেতৃত্ব, তাতে জ্যোতি বসু একেবারে সবচেয়ে প্রকট ভূমিকা, সেটা আমরা লক্ষ্য করছি এবং তখনকার রাজনীতির সঙ্গে আমরা জ্যোতিবাবুকে যুক্ত করছি, তার নেতৃত্বকেও যুক্ত করছি। সেই গিয়েছিলাম ফ্যাসিবাদের স্বাক্ষর নিতে, তারপরে আপনারা আমাকে ডাকছেন, জ্যোতিবাবু এলেন। সে একেবারে গোটা ছাত্র সমাজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবর্গ, একটা উল্লাস, একটা আনন্দ, জ্যোতি বসু আসছেন, জ্যোতিবাবু এলেন। ওনাকে নিয়ে আমি ঘরে 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 যাচ্ছি। আমার মনে আছে একটা জায়গা দেখিয়ে বললাম, এইখানটায় রবীন্দ্রনাথ পড়াশুনো করতেন। মানে এত ছোট ঘর। আমি বললাম হ্যাঁ। তারপরে বললাম, এই যে আপনার বারান্দার মতো দেখছেন, এই বারান্দার ওই কোণে তখন ডাকঘর হচ্ছে, সেই ডাকঘর নাটক হচ্ছে, ওই কোণে এক প্রবীণ মানুষ বসে আছে। আমি কোনটা দেখালাম। ডাকঘর যখন হয়ে গেল, নাটক শেষ, তখন রবীন্দ্রনাথ সেই প্রবীণ মানুষটার কাছে গিয়ে বললেন, মহাত্মা, নাটক শেষ হয়ে গেছে। উনি তাকিয়ে দেখলেন দু চোখ দিয়ে জলের ধারা পড়ছে গান্ধী। নেতা হিসেবে দাঁড়ালেন, ওকে সবাই গ্রহণ করলো নেতা হিসেবে, নেতৃত্ব হিসেবে, এবং সেইভাবেই ফ্রন্ট চলতে লাগলো। ওর নির্দেশ মতন, ওর নেতৃত্বে ফ্রন্ট চলতে লাগলো তখন। হ্যাঁ, মানে রাজনৈতিক ঐক্য যেটা, সেটা উনিই তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। সেই ঐক্য মত গ্রহণ করেছিলেন সবাই। কারণ উদ্বাস্তু আন্দোলন, যে উদ্বাস্তুরা এক ধরনের সংগ্রামী মনোভাব নিয়ে এখানে এসেছিলেন, বাঁচতে হবে যেমন করে হোক। এবং সেখানে বামপন্থীরা, আমি এখানে যাদবপুরেও আমি উদ্বাস্তু আন্দোলনের কিছু মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, আলাপ হয়েছে, এবং আমি উদ্বাস্তু কলোনিগুলোর ইতিহাস পড়েছি।
সেখানে দেখেছি যে বামপন্থীরাই এই আন্দোলনটাকে একটা তীব্রতা দেয়, সংগঠিত করে, এবং শুধু একটা বাসস্থান নির্মিত হবে তা নয়। আমি জানি যে এই গাঙ্গুলি বাগান অঞ্চলে হয়তো জঙ্গলের মধ্যে তারা একটা কিছু খাড়া করলেন, আবার দিনের বেলায় জমিদারের লাঠিয়ালরা এসে সেটা আবার করে দিলেন, আবার তারা রাত্রিবেলায় বাস নিয়ে এটা খাড়া করলেন, এবং খাড়া করার পরে একটা আবাস, একটা খাবার কিছু জুটলেই তারা একটা স্কুল করার কথা ভাবতেন উদ্বাস্তুরা। এটা হচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু বামপন্থীদের একটা আন্দোলনের নেতৃত্ব ছিল, এবং জ্যোতিবাবু বামপন্থীদের মানে একচ্ছত্র নেতা। তখন তো জ্যোতি বসু হয়ে ওঠেনি না। আমরা অ্যাসেম্বলিতে তার খবরের কাগজে বক্তৃতা পড়তাম, ঠাট্টা করতেন মাঝে মধ্যে। আমার মনে আছে যে একটা ইলেকশনের আগে 1950 না 52 ইলেকশনের আগে জ্যোতিবাবু দুটো একটা পূর্ববঙ্গীয় ভাষা প্রয়োগ করতেন অ্যাসেম্বলিতে। বিধানবাবুকে বলছেন যে আর তো আইবেন না, আমরা একটু আগে বসি, এরকম অ্যাসেম্বলিতে। এগুলো আমরা পড়তাম, ফলে চোখের দেখা একবার, কিন্তু পড়াটা অনেকবার, খবরের কাগজে পড়াটা অনেকবার। নেতৃত্ব তখন একটু একটু বিরোধী পক্ষের খবর কিছু আসতো, যদি তাদের নিজের স্বাধীনতা বোধে বেরিয়েছিল তখন। তো বিধানবাবু যেটা চাইছেন, এটা যখন ওরা চাইছে, উনি যেটা হবে এই হিসেবে। আর জ্যোতিবাবু বলেন কেন, আপনি যে প্রশ্ন জ্যোতিবাবু জিজ্ঞেস করেছিলেন ওখানে যে হঠাৎ বিধানবাবু কেন আপনাকে বলল, তো তখন কথা হলো বলে আপনাকে বলা মানে যেহেতু বাবা অলরেডি তার আগে 3-4টে এক্সিবিশন করেছেন, রামায়ণ, মহাভারত, ভারত স্বাধীনতার উপরে এগুলো এক্সিবিশন করা হয়েছে, সেটা উনি উদ্বোধন করেছেন ইন্ডিয়ান মিউজিয়ামে। তারপর বিধান করেছেন, প্রফুল্ল সেন করেছেন, শ্রীগুণা সেন করেছেন, টাইম টু টাইম, ডিফারেন্ট টাইমে ফেজে। তারপর যদিও ওপেনও করেননি কিছু, কিন্তু যদিও ইনডাইরেক্টলি খালি একটাই কন্ডিশন দিয়েছিলেন, যদি এই জমিটা আলটিমেটলি স্টার্ট হয়, কাজে হয়, যদি হয়, জ্যোতি ভট্টাচার্যকেও বলেছিল যে on the condition that there will be no politics discussed inside this. আর আমরা 54 বছর হয়ে গেছে আজকে, 52 ইয়ার্স, 54, কোনো মতে জ্যোতিবাবু করবে না। মানে সরকারের ইন্টারভেনশন এখানে আপনারা পাননি কখনো? যখন কাবেরী কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করছি, কাবেরী নদীর জল বন্টন নিয়ে যে কমিশন হয়েছিল, আমি যখন কাবেরী কমিশনের চেয়ারম্যান, তখন আমার সঙ্গে জ্যোতিবাবুর প্রত্যক্ষ যোগাযোগ সেই সময়টাই হলো। কারণ কার মাধ্যমে হয়েছিল জানি না, এখানে একটা মানবাধিকার নিয়ে সভা হয়েছিল, যেখানে ভারতবর্ষের হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান তখন রঙ্গনাথ মিশ্র, তিনিও ছিলেন। ওইখানে জ্যোতি বসু দেখলাম আমার প্রতি খানিকটা আকৃষ্ট হয়েছেন বলবো, যাই ঘনিষ্ঠ হলেন আমাকে, এবং আমাকে বললেন যে আপনি চিফ জাস্টিস ছিলেন, আপনি হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হন। আচ্ছা, এখানে হিউম্যান রাইটস কমিশন, যেটা স্টেট হিউম্যান রাইটস কমিশন, আমি প্রথম চেয়ারম্যান হবে, এবং ওটা প্রথম মানে বামফ্রন্টের আমলে প্রথম হিউম্যান রাইটস, স্টেট হিউম্যান রাইটস কমিশনটা তৈরি হলো। যদিও মানবাধিকার ঘোষিত হয়ে 1948 সালে, সেটা ইউএনও চার্টারে, এটা চার্টারের পার্ট নয় না, এটা তো আলাদাভাবে বামফ্রন্ট সরকার করলেন। এবং আপনি তার ফলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন ভোট হয়েছিল, সেই ভোটেতে 7টা অ্যাবস্টেনশন ছিল, ইউএনওতে পাস হয়, কিন্তু হিউম্যান রাইটসটা আইনে আমার দরকার নেই আপনার। হিউম্যান রাইটস কমিশন ইন্ডিয়া যখন ফলো করার বললো, তখন হিউম্যান রাইটস এখানে আমাদের কমিশনগুলো সেট আপ হলো, সেন্টারে হলো, এবং প্রথম চেয়ারম্যান হলেন বোধহয় রঙ্গনাথ মিশ্রই হলেন। আর স্টেটেরটা আপনি? স্টেটের আমি, আর বিভিন্ন স্টেটে হলো, আমরা হলাম। এবং এখানে তো আমি তখন হিউম্যান রাইটস কমিশনের নিরপেক্ষভাবে যতটা পেরেছি, সেই সময়
মূলত পুলিশদের বিরুদ্ধে অভিযোগ থাকতো, তো আমরা পেয়েছিলাম পুলিশ ইনভেস্টিগেটিং টিমের সাহায্যে কিছু কিছু আমরা ধরেছিলাম। এবং ফলে আমাদের হিউম্যান রাইটস কমিশন তখন একটা পজিশন বা স্ট্যাটাস ভালোই ছিল, রেসপেক্টও ছিল। দেন সেকেন্ড গেট জ্যোতিবাবু কি ইকোনমি ক্লাসে উঠতেন? ইকোনমিক অলওয়েজ 7A তার সিট বুক, অলওয়েজ 7A। 7A হচ্ছে ঢুকেই ডান দিকের গেট। উঠলাম তো, উঠেই ডান দিক গেট। আর মানে উনি সবসময় ইকোনমি ক্লাসে? অলওয়েজ ইকোনমিক ক্লাস, অলওয়েজ। সরকারের টাকায়? সরকারের টাকা। 7A এবং জয়বাবু 7B, ওনার পাশের সিট। কারণ কলকাতার উন্নয়নের প্রশ্নে সেই সময় তো অনেকগুলো মুভমেন্ট হয়েছে, বিশেষ করে মেগা সিটির অর্থ আদায় করার জন্য। আমি লিখেওছি এখানে এই জিনিস। জ্যোতিবাবু সেই সময় তিনি আন্দোলনে পুরোপুরি পেছন থেকে সমর্থন করেছেন, নাগরিক কমিটিগুলো আন্দোলন করেছে, এই সমস্তগুলোকে এক জায়গায় ওই আন্দোলনটা এগিয়ে গেছে ওখানে। এবং এখানে আমি উল্লেখ করেছি, প্রথমে কমলদাম মেয়র ছিলেন, 1857 কোটি টাকার একটা দাবি সনদ তিনি পেশ করেন, সেই জিনিস করে প্রধানমন্ত্রীর কাছে সেটা প্লেস করেন। এটা তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টই এমন হচ্ছে, ওই রাজীব গান্ধীর সাথে আমি সাক্ষাৎ করেছিলাম এক প্রতিনিধি দল নিয়ে কলকাতা শহরে। এই জিনিস মেগা সিটি 1857 কোটি টাকা বরাদ্দ করতে হবে, এটা বলা হলো। এই জিনিস 1857 কোটিতে হিউজ ব্যাপার। তখন চার্লস কোরিয়ার কমিটির রিপোর্টের মধ্যে বেরোলো, তারা বললো ইমিডিয়েটলি তোমরা এই বড় বড় শহর যেগুলো আছে তাদের 500 কোটি টাকা। তখন এইটা বেরোবার পরে মুহূর্তে গেলেই ওই আমরা করি কি, এখান থেকে ওর থেকে বেছে নিই কয়েকটা 400 কোটি টাকা, ওই 1857 থেকে বেছে নিই 400 কোটি টাকা, এইটা ইমিডিয়েট আমাদের বরাদ্দ করুন। এটা তখন মানুষের মধ্যে। তারপরে যে একটা ডেপুটেশন আমরা দিই প্রাইম মিনিস্টারের কাছে, সেই ডেপুটেশনে পুরনো কংগ্রেসের মেয়র ছিলেন গোবিন্দ দে, তিনি ছিলেন, আরও অনেকে ছিলেন, শিল্পী, খেলোয়াড় টেলোয়াড় সব মিলে দিল্লিতে আমরা যাই, গিয়ে সেখানে কংগ্রেসের মধ্যে একটা সুস্পষ্ট তফাৎ দেখা যায় আর কি। একদল যায়, একদল যায় না ওই প্রাইম মিনিস্টারের ইয়ের সামনে। কিন্তু এইটা বরফটা গলতে শুরু করে। এই মেগা সিটি মানে করার পেছনে উদ্দেশ্যটা তখন কি ছিল? মেগা সিটি যে বড় বড় যে শহর, এটা মেগা সিটি। ওরা আবার প্ল্যানিং কমিশনের যে মেম্বার জ্যোতিবাবুর ঘরে এসে দেখা করেন, তারা বলেন নামটা তাহলে মেগা সিটি দেবো। যদি বলেন নাম কি দেবেন না দেবেন ছেড়ে দিন, টাকা দেবেন তো। বলাতে একটা পাশের দিকের ঘরে তিনি বসতেন, ওই সেখানে প্রায় মানে এত ভিড় সেখানে হতো যে সেখানে প্রতিদিন আমিও গেছি, আরো অনেক পার্টির নেতা। সুতরাং একটা আড্ডা দেওয়া হতে পারে বা ইয়ে হতে পারে, তার ঘরে সমস্ত তখন কি কথা হতো মনে আছে আপনার? তখন একটা কথা মনে আছে, সেটা বলছি আমি। যে আমরা বসে আছি, জ্যোতিবাবু হঠাৎ খুব দেখি একটা বেশ রাগতভাবে তিনি ঢুকলেন অ্যাসেম্বলি থেকে গেছে তার এই ঘরে। সঙ্গে সঙ্গে পিছনে নলিনাক্ষ সান্যাল, তিনি কংগ্রেসের এমএলএ, তিনি এসে বলছেন জ্যোতিবাবুকে, বললেন জ্যোতিবাবু আপনাকে ধন্যবাদ। সেদিন ট্রামওয়েজ কোম্পানিকে বাংলা সরকার তার ইয়ে করেছে, মানে অ্যাকোয়ার করেছে, দখল করেছে বা দায়িত্বটা নিয়েছে। সেই দিন সেটা দেখেছিলাম। বাসুদামকে জ্যোতিবাবুর গাড়িতে ঢুকিয়ে দিতে পেরেছে সামনে, জ্যোতিবাবু পেছনে। তাই বুঝেই আমি প্রথম অসন্তুষ্ট ছিলাম। জ্যোতিবাবুর গাড়ি যাওয়া খুব খারাপ অভিজ্ঞতা, কারণ আমি কোনো কথা বলতে পারবো না, কিছু করতে পারবো না, শুধু যাবো। আমি কিন্তু বুদ্ধিজীবী, তখন তো ছোটবেলা একটা লোককে ইন্টেলেকচুয়ালিজম দেখানোর কথা, একটা ইংরেজি বই নিয়ে যাচ্ছিলাম। যে খেয়াল করেছেন সেটা আমি বুঝিনি। তো বইটা আমি পড়লাম, গাড়িগুলো বেরোলো এবং আলিমুদ্দিন থেকে বেরিয়ে বড় রাস্তায় পড়লো, আমি যাচ্ছি। আমি ওই বইটা পড়ছিলাম, যদিও পেছনে একটা বই পড়ছিলাম। কী কারণে যেন গাড়িটা একটু থামলো, আমি পেছনে তাকিয়েছিলাম। হঠাৎ উনি আমাকে বললেন, আপনি যে এই বইটা পড়ছেন
এই বইটা বিলবাঞ্জিলা স্যার, উনি কিন্তু খেয়াল করেছেন ফোর্থ ব্যাক। এইটাই আশ্চর্য প্রতিভাবনা। আমি বইটা ছোট্ট পেপার ব্যাগগুলো, এবং আমি কেউ না, আমি ওনার গাড়ির সামনে বসেছি, উনি হাতে খেয়াল করেছেন কি বই আছে। আমি বললাম হ্যাঁ, কি বই? কনভারসেশন সিস্টেম। আচ্ছা। তো উনি হঠাৎ বললেন যে আপনি ওর নিউ ক্লাস বইটা পড়েছেন? আমি তখন ওকে বললাম আপনি যদি তুমি বলেন। না, উনি তুমি বলেন কোনো উত্তর না দিয়ে বললেন নিউ ক্লাস বইটা পড়ুন, আপনারা যারা নতুন পার্টিতে আসছেন তাদের সুবিধে হবে। এই বিপদটা কিন্তু খুব বড় বিপদ। এরপরে জ্যোতিবাবুর বিরাট একটা বড় গুণ, বিশাল গুণ, এতগুলো দল, এতগুলো ব্যক্তি তাকে ঐক্যবদ্ধ করে রাখতে পেরেছে। কেন? তাদের কথা শুনতে। তার মানে এই নয় যে সব নীরবে সহ্য মেনে নিতেন, যেটা ঠিক নয় সেটা বুঝিয়ে বলতেন, এটা ঠিক, কম কথা বলতেন কিন্তু খুব ডিসিসিভ কথা বলতেন। কাজেই সব মত শুনতেন, সব মতকে মর্যাদা দিতেন, কিন্তু সবাইকে কনভিন্স করে যে এটা করা হবে, এটা আমাদের কাজ। সেই মন্ত্রিসভার লোকগুলো এটা মনে করতো যে এটা মন্ত্রিসভার কাজ আমরা করছি। ইন্ডিভিজুয়াল হিসেবে তারা নিজেদেরকে দেখতো না, আর কোনো আপস্টার্ট হিসেবে নিজেকে দেখতো না। এই টিম ওয়ার্ক, এটা যে কীভাবে তিনি করতে পারতেন, এমন নয় যে অনবরত তাদের টিউটার করতেন, অনবরত তাদের উপদেশ দিতেন, পরামর্শ, মোটেই না। এক একটা দপ্তর যাকে দায়িত্ব দিয়েছে তাকে সেই দপ্তরটা ফ্রিলি হ্যান্ডেল করতে দিত। এইটা হচ্ছে ওনার বৈশিষ্ট্য। কাজেই ওনার ব্যক্তিগত এই জীবনযাত্রাটা উনি তৈরি করেছিলেন এবং মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন। যে উনি এত বড় মাপের মানুষ ছিলেন যে মানে কি সেটা আমি একবার মনে আছে সাঁওতাল ঝাড়গ্রাম গিয়েছিলাম, হয় অলচিকি ভাষার উদ্বোধনের সময় কিংবা কোনো সময়, তখন উনি ছিলেন, জ্যোতিবাবু ওখানে প্রধান অতিথি ছিলেন, মিস্টার ভট্টাচার্য ছিলেন, ওই সূত্রে গিয়েছিলাম। তো সেখানে অনুষ্ঠানটা হওয়ার পর ওখানে যখন সবাই, বাচ্চা ছেলে একজন এসে ওনাকে এই খাবার চা দিচ্ছিলেন, তখন উনি ওই মিষ্টি খাবারের পাত্রটা নিয়ে ওর হাতে দিয়ে বললেন যে এটা তুমি খাও, ঠিক আছে? আর চাটা উনি খেলেন। And more than honored in the sense that Jyoti Basu has been one of my idols in my life as a communist. And I have had the opportunity to travel with him both inside India and abroad, and meeting some of the giants of the international communist movement along with him and discussing with them, including Fidel Castro when we went to visit Cuba together. So it is actually an emotive moment for me to be asked to do this job. But all of us know Jyoti Basu's contributions. We all know what he has done, and much of it has also been read out here in the messages. That Jyoti Basu खुद अपने जिंदगी में और अपने पूरी जीवन में काम करते करते इस सेक्युलर डेमोक्रेटिक रिपब्लिक को समाजवाद की ओर ले जाने के लिए कदम उठाते थे। आज जो हो रहा है उसका उल्टा। अगर ज्योति बसु की याद में अगर कुछ भी हम आगे बढ़ना चाहेंगे तो इस रास्ते पे चलना होगा, जो रास्ता उन्होंने जिंदगी भर अपने काम से, अपनी जीवनी से हम सबको दिखाया। और वो रास्ता है अपने भारत को आज बचाना है, ताकि आने वाले दिनों में एक बेहतर भारत समाजवाद की ओर हमें ले जाना है। গত 17 জানুয়ারি 2024
জ্যোতি বসুর প্রয়াণ দিবসে আমরা এই জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের যে ভবন নির্মাণের শিলান্যাস সর্বভারতীয় নেতা সীতারাম ইয়েচুরির উপস্থিতিতে যারা নানাভাবে এই ভবন নির্মাণের জন্য অর্থ সাহায্য করেছেন, এই সংগৃহীত অর্থের মধ্য দিয়ে ধাপে ধাপে আমাদের কাজ চলবে। আমি এই ছবি করার প্রস্তাব নিয়ে যখন ওনার কাছে যাই, তখন উনি বললেন যে আপনি তো খুব ভালো ছবি করেন, ভালো ছবি টবি করুন না, আপনি তো আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করছেন, অনেক পুরস্কার পাচ্ছেন, আমার ওপর ছবি করে কেন সময় নষ্ট করবেন? আমি বললাম না, আপনার উপর কেন ছবিটা করব, তার কারণ হচ্ছে আপনি সব থেকে বর্ষিয়ান, দীর্ঘদিন ধরে এই উপমহাদেশের উত্থান পতন, নানান অত্যাচার, নানান আন্দোলন তার সঙ্গী আপনি 30 দশক থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। সুতরাং আপনার উপর ছবি করা মানে একটা ঐতিহাসিক দলিল, যেটা আমাদের উপমহাদেশের সংগ্রামের দলিল হিসাবে থাকতে পারে এবং আপনার অভিজ্ঞতার কথা মানুষ জানতে পারে, পরবর্তী প্রজন্ম জানতে পারে। আর আমি বললাম আপনাকে একটা আমি লম্বা সাক্ষাৎকার করতে চাই। তখন উনি বললেন, আপনি আমার সঙ্গে ভ্রমণ, ছবি তুলুন, কিন্তু সাক্ষাৎকারটা আমি দেব যখন আমি মুখ্যমন্ত্রী পদ থেকে অবসর নেব তখন। আনবিলিভেবল, এটাই হচ্ছে একটা মানুষের প্রোটোকল মেনটেন করা, যে আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি সাক্ষাৎকার দেব না, হয়তো এমন কিছু কথা বলবো যেটা মুখ্যমন্ত্রী বলা উচিত নয়।